দেখেন আজকে আমরা দেখব এসিএল। এসিএল মিন্স অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এই যে নামটাতে দেখতেছেন, এই নামটা আসলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? নামটা থেকে অ্যাক্সেস কন্ট্রোল করবেন। কেমন? এই অ্যাক্সেস কন্ট্রোল যে করবেন, তার যে কনফিগারটা থাকবে, তার কি কি কোন কোন কাকে কাকে কোন পোর্ট থেকে কোন পোর্টে কোন মেশিনকে, এই যে এগুলোকে যে কন্ট্রোল করবেন, এটা যে একটা লিস্ট, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। কেমন? ধরেন আমার এখানে সিনারিওটা যদি এরকম হয়, আমি জাস্ট উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। ধরেন আমার এরকম আছে, ধরেন এরকম আছে আমার একটা সিনারিও, দুইটা একটা রাউটার দুইটা ল্যান আছে। এখন এখানে ধরেন আপনার এফটিপি সার্ভার চলতেছে, সরি, এটা আপনার এফটিপি সার্ভার আর ওয়েব সার্ভার, যে কোনো একটা ধরে নেন। এটা আপনার ফাইল সার্ভার। কেমন? এখন আপনি চাচ্ছেন যে এই যে মেশিনটা যেটা আছে, এই মেশিন যেন শুধু এফটিপি সার্ভারে আসবে, ও যেন ফাইল সার্ভারে না আসে। তো ওর কি করলেন? অ্যাক্সেসটা কি আপনি কন্ট্রোল করলেন না? যে ও এইখানে শুধু অ্যাক্সেস পাবে, এইখানে অ্যাক্সেস পাবে না। তাহলে কি হলো? ওর অ্যাক্সেসটা বাই ডিফল্ট তো যদি রাউটিং করা থাকে, বাই ডিফল্ট কি সবাই সবাইকে পাবে। আর এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে তো রাউটিং করার কিছু নাই, তাই না? তো এখানে কিন্তু সবাই সবাইকে পাবে। তো কিন্তু আমি চাচ্ছি কি যে এই মেশিন থেকে সে যেন শুধুমাত্র এই ওয়েব সার্ভার বা এফটিপি সার্ভারে অ্যাক্সেস করতে পারে, ফাইল সার্ভার যেন অ্যাক্সেস করতে না পারে। এই যে একটা আমি অ্যাক্সেস করব, এটা কার থ্রুতে করব? এসএল এর থ্রুতে করব। আচ্ছা, আর এক রকম হইতে পারে কি, যে ধরেন এই পিসি থেকে আপনি এদেরকে পান, অ্যাক্সেস করতে পারেন, ফাইল সার্ভার থেকে ফাইল নিতে পারতেছেন, এফটিপি সার্ভারে ফাইল আপলোড করতে পারতেছেন, ওয়েব সার্ভারে আপনি ওকে ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারতেছেন, ওকে ফাইন। কিন্তু এখান থেকে পিং দিলে যেন পিং না পায়। কানেক্টেড আছে কিন্তু পিং পাবে না। আমরা এর আগে কি শুনছিলাম যে পিংটা করা হয় কেন? কানেক্টিভিটি টেস্টের জন্য, তাই না? তো অনেক অ্যাডমিন কি করে জানেন? অনেক অ্যাডমিন আছে যে পিং বন্ধ করে রাখে কিন্তু সার্ভার আপ আছে। পিং কেন বন্ধ করে রাখে? কারণ হচ্ছে যারা অ্যাটাকার তাদের প্রথম কাজ হচ্ছে যে সার্ভারটাকে দেখে যে সার্ভারটা ডাউন আছে না আপ আছে। সেটা কিভাবে দেখে? পিং করে রাখে, সার্ভার আইপিতে পিং করে। যখন দেখা যায় পিং পাচ্ছে, তার মানে সে খুব সহজে ধরে নেয় সার্ভারটা আপ আছে। সার্ভার যেহেতু আপ আছে সেজন্যই পিং পাচ্ছে, আপ না থাকলে পিং পেত না। কিন্তু অনেক সময় কি করা যায় যে সার্ভার আপ থাকবে কিন্তু আমি পিং বন্ধ করে রাখবো। কেন? কারণ অ্যাটাকার যদি ট্রাই করে দেখে যে পিং দিয়ে, সে যেন পিং না পায়, সে যেন বোঝে যে না সার্ভারটা ডাউন, তখন কি করবে? সে আর এর দিকে অ্যাটাক করবে না। যদিও এটা একদম খুব আহামরি খুব খুব ভালো কোনো আহ, মানে কন্ট্রোল হলো বিষয়টা এরকম না। কারণ অ্যাটাকার যে টার্গেট করবে যে ওই মেশিনকে ডাউন করব বা কিছু করব, সে সে শুধুমাত্র পিং এর উপরে ডিপেন্ড করে এই ডিসিশন নিবে না যে সার্ভারটা ডাউন আছে। কিন্তু তারপরেও একদম প্রাথমিক পর্যায়ে আমরা এই কাজটা করে রাখতে পারি যে সে পিং করে পেল না। তো এইভাবে আমরা বিভিন্ন ওয়েতে অ্যাক্সেস গুলো কন্ট্রোল করতে পারি থ্রু সিসকো রাউটারের এসিএল এর থ্রু দিয়ে। এক তো হচ্ছে আমাদের বাহিরের ফায়ারওয়াল থাকবে, ইন্ডাস্ট্রি লেভেলে বাহিরে তো কারণ বিভিন্ন ফায়ারওয়াল থাকবে, আমি এই রাউটে ঢোকার আগে ফায়ারওয়ালে অ্যাক্সেস হবে, সেটা ভিন্ন ইস্যু, সেটা আরো তো অনেক বড় কিছু। কিন্তু আমি নর্মালি কি করতে পারি? এখানে এসসিএল কনফিগার করে আমি আমার এই অ্যাক্সেস গুলো কন্ট্রোল করতে পারি। এই কথাটুকু কি ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নাই। আছে? আচ্ছা, তো এসসিএল আমরা কিভাবে করব, তারপরে আসবো আমরা এসসিএল এর প্রকারভেদ নিয়ে। তো
এসসিএল আমরা করব দুইটা স্টেপে। ধরেন আমাদের রিয়েল লাইফ সিনারিওতে কি হয়, অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিনারিওতে হয় যদি কোনো আইন পাস করেন, আইন তৈরি করতে চান, তাহলে সেটা প্রথমে সংসদে তুলতে হয়, দেন সেটা পাস করতে হয়, তাই না? তো সেটা কোথায় করে, এই আইন নিয়ে কথাবার্তা কোথায় হয়, এটা পাস হবে না হবে সেটা কোথায়, সংসদ ভবনে। তো ওইখানে কিন্তু জিনিসটা পাস হলো, তো ওইখানে ক্রিয়েট হলো, পাস হলো, যাই বলেন না কেন ওইখানে হইলো। দেন তাহলে কি হচ্ছে, পাস করতে হবে, পাস করা মানে কি এটা একটা ক্রিয়েট হইলো, যেটা নতুন ভাবে চালু হবে। তো এটা একটা এক্সিস্টেন্স থাকতে হবে আপনার খাতায়, হাতে কলমে ডকুমেন্ট আকারে থাকলো, মানে ক্রিয়েট হলো একটা রুলস, আপনি ক্রিয়েট করলেন। আচ্ছা, শুধু ক্রিয়েট করে তো নিশ্চয়ই বসে থাকে না, এই রুলটাকে অ্যাপ্লাই করা হয়। ধরেন যদি সড়ক পরিবহনে কোনো রুল সংসদ ভবনে ইমপ্লিমেন্ট ক্রিয়েট করেন বা পাস করেন, তো সেটা কি ইমপ্লিমেন্ট আমরা সংসদ ভবনে করি? কথা বুঝতে পারেন নাই? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমি বলতেছি কোন সড়ক পরিবহন আমি সেটা নেটওয়ার্কিং অন্যদিকে চলে যাচ্ছি। আমি বলছি যে বোঝার জন্য বলতেছি, সড়ক পরিবহনে কোনো আইন যদি পাস করা হয়, সে পাস মূলত কোথায় হয়, সংসদে, তাই না? সংসদে আমরা সব মিনিস্টাররা বসে এটা পাস হবে না হবে সেগুলো আমরা জাস্টিফাই করি, মনে করেন পাস হলো, এরপর এটা ইমপ্লিমেন্টেশন আমার স্পেসটা কোথায়, সংসদেই নাকি অন্য কোথাও? সংসদে হবে কেন? সড়ক পরিবহনের রুল ইমপ্লিমেন্ট হবে সড়কে, রাস্তায়, তাই তো নাকি? আচ্ছা, আমি উদাহরণ দিতে যাই আমাদের জটিল করে ফেলতেছি। রুল তৈরি হয় এক জায়গায়, ক্রিয়েট করে আরেক জায়গায়, মানে অ্যাপ্লাই করে আরেক জায়গায়। আমি দুইটা জিনিস বোঝাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়েট করব, ফার্স্ট কাজ কি করব, ক্রিয়েট, সেকেন্ড কাজ অ্যাপ্লাই। আমি জাস্ট উদাহরণ হিসেবে বোঝাচ্ছিলাম যে আমি একটা আইন তৈরি করি সংসদে, সংসদে, আর অ্যাপ্লাই করি আমি অন্য কোথাও, তাই তো? সেটা যদি নৌ পরিবহন মানে আমার পানির ওই রিলেটেড যদি কোনো কিছু হয়, সেটা নদীর উপরে যাবে বা এই রিলেটেড, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, আমরা সংসদে সংসদে কিন্তু করি না। তো এখানেও আমরা জাস্ট একটা রুল যখন তৈরি করব, তার ফার্স্ট কাজ হচ্ছে কি, আমার একটা রুল তৈরি করতে হবে, ক্রিয়েট আ রুল, আমি একটা রুল তৈরি করব। সেকেন্ড কাজ কি করব, অ্যাপ্লাই দ্য রুল, অ্যাপ্লাই দ্য রুল। এবার অ্যাপ্লাই দ্য রুল এটা আমি কোথায় করব, আর ক্রিয়েট দ্য রুল এটাই বা কোথায় করব? ক্রিয়েট করব হচ্ছে আমার গ্লোবাল কনফিগারেশনে, যা কিছু করি কোথায়, গ্লোবাল কনফিগারেশন মোডে আমি ক্রিয়েট করব। আর অ্যাপ্লাই করব কোথায়, অন দা ইন্টারফেস। কোথায় করব, ইন্টারফেসের উপরে অ্যাপ্লাই করব। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রিয়েট করব, আর একটা হচ্ছে অ্যাপ্লাই করব। এবং ক্রিয়েট করব কোথায়, গ্লোবাল কনফিগারেশন মোডে, অ্যাপ্লাই করব কোথায়, ইন্টারফেসের উপরে। এই ইন্টারফেসে যে রুলটা আমি ক্রিয়েট করছি, এই রুলটা আমি এই যে ক্রিয়েট করলাম একটু আগে, ওটা আমি এখানে অ্যাপ্লাই করব, অথবা এখানে অ্যাপ্লাই করব। রাউটারের ইন্টারফেসের উপরে আমরা অ্যাপ্লাই করা হয় আমার এই সেলটা। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন, কোন সমস্যা আছে? এবার আসেন আর একটা বিষয়। ধরেন আপনি এখানে রুল তৈরি করলেন, এক নম্বর একটা রুল তৈরি করলেন যে PC1 will be denied for all networks, অর্থাৎ PC1 কারোর জন্যই অ্যাক্সেস, কাউকে অ্যাক্সেস করতে পারবে না। বুঝা গেছে কথা? এক। দুই নম্বর রুল তৈরি করলাম আমরা, মনে করেন PC1 will be accessed for only ওয়েব সার্ভার। এটা আমার মনে করেন PC1, এটা হচ্ছে PC1, এটা মনে করেন ওয়েব সার্ভার। তো প্রথমে কি বলছি, PC1 ডিনাইড ফর অল নেটওয়ার্কস, মানে কোনো নেটওয়ার্কে PC1 কি করতে পারবে না, যেতে পারবে না।
পরের 2 নাম্বারটা কি করলাম, PC1, সরি এখানে PC1 ওই একই, এর জন্য PC1 will be accessed from will be get access from only ওয়েব সার্ভার, সে শুধুমাত্র এই ওয়েব সার্ভারে অ্যাক্সেস পাবে। সো তাহলে কি কাজ হবে কিনা, আমি এই রুল দুইটা যদি আমি এই ইন্টারফেসে হোক বা এই ইন্টারফেসে হোক যেটাতেই হোক, মনে করেন কোন ইন্টারফেসে হবে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি, ধরেন আমি এখানে অ্যাপ্লাই করলাম, এখন এটা কাজ করবে কি করবে না বলেন আমাকে। করবে, তাই তো, কিন্তু করবে না। দেখেন আপনি প্রথমে কি লিখছেন, দুটা কি সাংঘর্ষিক হয়ে গেছে না? প্রথমে বললাম PC1 কাউকে পাবে না, আবার পরে বললাম PC1 এটাকে পাবে, তো কথাটা কি সাংঘর্ষিক হয়েছে কিনা? না। আচ্ছা দেখেন আমি আপনাদেরকে বলি, জিনিসটা বুঝতে হবে একটু। এটা একটা আছে, মনে করেন এটার পরিবর্তে আমি এই রুলটা তৈরি করলাম এরকম, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা আমি 2 নাম্বার রুল, এটা আমার 1 নাম্বার রুল, কেমন? এই যে দুইটা রুল, এটা যদি এখানে ইমপ্লিমেন্ট করি, এই রুলটা যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, আর এই রুলটা যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে। ধরেন প্রথমে আমি এই রুলের কথা বলি, তো এই রুলটা যদি আমি এই পোর্ট হোক বা এই পোর্ট হোক, যেই পোর্টে করেন সে পোর্ট কোথায় করবেন না করবেন সেটা আমরা পরে ডিসকাস করতেছি। ধরেন যে কোনো একটা পোর্ট আমি ইমপ্লিমেন্ট করলাম এটাতে, তো প্রথম তাহলে সে কি দেখবে, PC1 উইল বি ডিনাইড ফর অল নেটওয়ার্কস, PC1 কি করবে, সব নেটওয়ার্কে ডিনাই, সে কাউকে কোথাও যেতে দিবে না, PC1 কে কোথাও যেতে পারবে না। কিন্তু পরে আছে কি, PC1 উইল বি অ্যাক্সেস ফর অনলি ওয়েব সার্ভার, তো প্রথমে যেহেতু না বলে দিছে পরেরটা কিন্তু আর কাজ করবে না এখানে। প্রথমটা যেহেতু সবার জন্য বলে দিছে, মানে এই এই কাজটা এই কথাটা এই অল নেটওয়ার্কস এর ভিতরে পড়ে, এই ওয়েব সার্ভারটা কি অল নেটওয়ার্কস এর ভিতরে পড়ে, তাই না? দ্যাটস ওয়াই সে কিন্তু 2 নাম্বারটা কাজ করে না, বিকজ অফ এসিএল একদম লাইন বাই লাইন সে এক্সিকিউট হয়। প্রথমে এটা আগে সে চেক করবে যে আপনি যে ট্রাফিক পাঠাচ্ছেন বা আপনি যে রিকোয়েস্ট করছেন, আমার এসিএল লিস্টে এরকম কোনো রিকোয়েস্টের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা বা অ্যালাউ করা আছে নাকি ডিনাই করা আছে, সে প্রথম রুলটা দেখবে। প্রথম রুলের সাথে যদি আপনার রিকোয়েস্ট ম্যাচ করে তাহলে ওটাই এক্সিকিউট করবে, যদি ম্যাচ না করে তাহলে প্রথম রুল বাদ, সে দ্বিতীয় রুলে যাবে। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় রুল দেখবে, দ্বিতীয় রুলের সাথে যদি না ম্যাচ করে সে থার্ড রুলে চলে আসবে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ সিরিয়ালি সে কিন্তু চেক করে। আচ্ছা এখন আসেন এটা আছে, তাহলে কি হবে, তাহলে কি এখন ও অ্যাক্সেস পাবে কি পাবে না? হ্যাঁ, আপনি এখানে অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন, প্রথম রুল সে চেক করবে কি আছে, ওয়েব সার্ভার অ্যাক্সেস, ওকে ফাইন, সে চলে যাবে। কথা বুঝছেন? আপনি এখন চাচ্ছেন যে না আমি ফাইল সার্ভার এই সার্ভারটাকে আপনি অ্যাক্সেস করব, সে যখন এখানে আসলো সে এটার সাথে মিলাবে, সে বলবে ওয়েব সার্ভারের জন্য সে অ্যাক্সেস বন্ধ করতে চাইছে, দিতে চাইছে, ওকে এটা কি আমার ফাইল ওয়েব সার্ভার রিকোয়েস্ট, সে দেখবে না এটা তো ওয়েব সার্ভার রিকোয়েস্ট না, এটা সে নর্মাল অন্য সার্ভার রিকোয়েস্ট আসছে, তো সে সেটা এটা বাদ, 2 নাম্বারটা আসবে। 2 নাম্বার কি বলছে, উইল বি ডিনার ফর অল নেটওয়ার্কস, মানে অল কাজ সে বাদ, তখন সে এটাকে করতে দিবে না। সো এই দুটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছেন। সো আপনার এসিএল ক্রিয়েট করা যদি একটু উল্টাপাল্টা হয়, সো কিন্তু কিন্তু আপনার কিন্তু কন্ট্রোল কিন্তু কাজ করবে না, সো বি ভেরি কেয়ারফুল। এটা নিয়ে আর কোনো কথা? হ্যাঁ আমরা এখানে এসিএল তৈরি যখন করব, আপনি সিস্টেম অ্যাডমিন আপনার নেটওয়ার্কের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনার কি করবেন না করবেন সেটা আপনি ভালো বুঝবেন।
আচ্ছা, এখন আসেন আমাদের এসিএল টাইপস। আমাদের তিন ধরনের এসিএল টাইপস আছে। এক হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এসিএল, দুই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড এসিএল, থার্ড হচ্ছে বা 3 নম্বর হচ্ছে আমাদের নেমড এসিএল। তো নেমড এসিএল নিয়ে আমরা কাজ করতে পারি, আপাতত নেম এসিএল নিয়ে আমরা কাজ করব না, আপাতত আমরা স্ট্যান্ডার্ড এসিএল এবং এক্সটেন্ডেড এসিএলটা নিয়ে কাজ করব। এখন ফার্স্ট আছে স্ট্যান্ডার্ড এসিএল। স্ট্যান্ডার্ড মানে কি? কমন বা সাদৃশ্য কি? এটা কি স্ট্যান্ডার্ড মানে বাংলা কি বলবো আমি? এই স্ট্যান্ডার্ড বাংলা কি? স্ট্যান্ডার্ড বাংলা কি? এত কষ্ট করে 16ই ডিসেম্বরে আপনারা বাংলাদেশকে স্বাধীন করছেন, স্ট্যান্ডার্ড বাংলা জানেন না? ইংলিশ ম্যাথ, সি, আসলে আমাদের জাতির জন্য এটা লজ্জার বিষয়। আচ্ছা যাই হোক, এই স্ট্যান্ডার্ড বাংলা থেকে আমারে বলবেন। হ্যাঁ হ্যাঁ, এই কি বললো আকন্দ, কি বললেন? আচ্ছা, যেটা সর্ব জায়গায় আপনার প্রযোজ্য, কেমন সহজ ভাষায় মনে নেন, নর্মাল, একদম নর্মাল এসিএল। আর এক্সটেন্ডেড নাম থেকে শুনতে পাচ্ছেন এখানে এক্সট্রা আরো কিছু থাকবে। তো স্ট্যান্ডার্ড এসিএল জিনিসটা কেমন আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, ধরেন এটা আপনার অফিস, এখানে আপনি একজন, এটা আপনার গেট, এখানে একজন দারোয়ান আছে, কেমন, এখানে একজন দারোয়ান আছে। আচ্ছা, এখানে আপনার কিছু অফিস রুম আছে। ধরেন আমার যে ট্রেনিং সেন্টারের মতো করে আমি একটু বুঝাই, এটা ধরেন ল্যাব 1, ল্যাব 1, এটা ল্যাব 2, এটা ল্যাব 3 ধরে নিলাম। এখন আপনি কিছু রুল এই দারোয়ানকে বলে দিচ্ছেন যে কেউ যদি, আপনি কি বললেন, দারোয়ানকে বলে দিচ্ছেন কেউ যদি ঢাকার বাহির থেকে আসে, আউটসাইড অফ ঢাকা, এত বড় লেখা হচ্ছে কেন? আউটসাইড অফ ঢাকা থেকে কেউ যদি আসে, আউটসাইড অফ ঢাকা, এখান থেকে কেউ যদি আসে, তাহলে তুমি এখানে ঢুকতে দিবা না, অর্থাৎ সেন্টারে ঢুকতে দিবা না। শুধুমাত্র যারা ঢাকার ভিতরে আছে তারা যদি আসে তাহলে তুমি ঢুকতে দিবা। আমার কথা আশা করি বুঝতে পারতেছেন। তো কেউ আসলো, আসার পর দারোয়ান কি জিজ্ঞেস করবে? ভাই আপনি কোথা থেকে আসছেন? দারোয়ান কিন্তু এটা জিজ্ঞেস করবেন আপনি কোথায় যাবেন, কোন ল্যাবে যাবেন, ল্যাবে 1 যাবেন না ল্যাব 2 তে যাবেন না ল্যাব 3 তে যাবেন না কোথায় যাবেন, এগুলো তার দেখার বিষয় না। তার ভিতরে ইনপুট কি আছে শুধু তুমি জিজ্ঞেস করবা সে কোথা থেকে আসছে। সে যদি ঢাকার ভিতর থেকে আসে তাহলে তুমি ঢুকতে দিবা, দেন তারপর সে কোন দিকে যাচ্ছে তার ব্যাপার, পুরো অ্যাক্সেস তার আছে। যদি ঢাকার বাহির থেকে আসে তুমি ঢুকতেই দিবা না সেন্টারে। তো সো সে কি নিয়ে কাজ করতেছে? সোর্স নিয়ে কাজ করতেছে, রাইট? অনলি সোর্স, তাই তো? সে কিন্তু ডেস্টিনেশন, এই যে লোকটা আসছে তার ডেস্টিনেশন কোথায় এটা নিয়ে তার হেডেক নাই। দারোয়ানের হেডেক কিন্তু এটা নাই। দারোয়ানের হেডেক কি? যে আসছে তার সোর্স কোথায়, সে আসছে কোথা থেকে, কাম যে সে আসছে কোথা থেকে আসছে, সেটা হচ্ছে তার হেডেক। সো স্ট্যান্ডার্ড যে এসটিএল আমরা বললাম, এই স্ট্যান্ডার্ড এসটিএলটা শুধুমাত্র কাজ করে সোর্স নিয়ে, কেমন, সোর্স অ্যাড্রেস নিয়ে কাজ করে। সে কিন্তু আপনার আইপি অ্যাড্রেস বা ডেস্টিনেশন, আইপি টাইপি এগুলো নিয়ে কাজ করে না। কোথা থেকে আসছে, কোন নেটওয়ার্ক থেকে আসছেন সেটা সে শুধু চেক করবে। কথা বুঝতে পারছেন? এবার আসেন হচ্ছে আপনার এক্সটেন্ডেড এসিএল। এক্সটেন্ডেড নামটা থেকে বুঝতে পারতেছেন যে এখানে নিশ্চয় আরো কিছু বেশি আছে, রাইট? সো এখানে কি হবে, আপনি দারোয়ানকে বলবেন যে ঢাকার বাহির থেকে কেউ যদি আসে, ঢাকার বাহির থেকে কেউ যদি আসে তুমি তাকে ঢুকতে দিবা না। এটা ঠিক আছে, ফাইন, একটা রুল হইলো। এখন আপনি আরো এক্সট্রা কিছু চাচ্ছেন যে না, যদি এরকম হয় যে আপনার ধরেন
ঢাকা ভার্সিটির কোন স্টুডেন্ট যদি আমার এখানে আসে, ঢাকা ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট যদি আসে, সে শুধুমাত্র ল্যাব 1-এ যেতে পারবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো যদি আরেকটা রুল তৈরি করি, ধরেন আমি আরেকটা রুল তৈরি করলাম, যারা মিরপুরে আছে, আমার ঢাকার মিরপুরে যারা আছে, তারা কি করবে? যদি তুমি দারোয়ানকে বলে দেবে, মিরপুর থেকে কেউ যদি আসে না, সে যদি বলে মিরপুরের লোক, আমি মিরপুর থেকে আসছি, সে কি করবে? ল্যাব 2-তে ঢুকবে। কেমন? এই যে আমি ওকে বলে দিলাম, তুমি এখন শুধু সোর্স দেখবা না, তুমি এখন ডেস্টিনেশনও দেখবা। কি দেখবা? সে বলবে যে ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকার বাহির থেকে আসছি, সরি আপনি ঢুকতে পারবেন না। সে সোর্স দেখলো, ওকে ফাইন। এখন আরেকজন আসছে, সে বলবে সে আপনি কোথা থেকে বা কোথায় আসছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি, ওকে ফাইন। আপনি কাইন্ডলি শুধু ল্যাব 1-এ যান, ল্যাব 2-তে যেতে পারবেন না কিন্তু। তাকে, ওকে শুধু ল্যাব 1-এ ঢুকাই দিবে। ওকে, কিন্তু ও যদি ল্যাব 2-তে যেতে চায়, উনি বলবেন না আপনি ল্যাব 2-তে যেতে পারবেন, ল্যাব 3-তে যেতে পারবেন না, আপনার জন্য শুধু অ্যাক্সেস কোথায় আছে? ল্যাব 1-এ। আরেকজন আসলে, সে বললো আমি মিরপুর থেকে আসছি, ওকে ফাইন, ওনাকে নিয়ে সে ল্যাব 2-তে ঢুকাই দিবে। সে ল্যাব 1-এও যেতে দেবে না, ল্যাব 3-তেও যেতে দেবে না। অর্থাৎ এখানে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এখানে সোর্স নিয়ে তো কাজ করতেছেই, সোর্স নিয়ে কাজ করতেছে, সাথে ডেস্টিনেশন নিয়েও কাজ করতেছে। কেমন? আচ্ছা, এখন এই যে সোর্স নিয়ে কাজ করতেছে, ডেস্টিনেশনে কাজ করতেছে, উপরে যে স্ট্যান্ডার্ডটা ছিল, ওর সোর্স অ্যাড্রেস বলতে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতো। যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতো। আর এক্সটেন্ডেড এসিএল এ সে নেটওয়ার্ক অ্যাড্রেস বা বলেন সিঙ্গেল অ্যাড্রেস বলেন, অর্থাৎ আইপি অ্যাড্রেস যেটাই বলেন, আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করবে, তারপরে পোর্ট নিয়ে কাজ করবে, তারপরে আপনার প্রোটোকল নিয়ে কাজ করবে, বিভিন্ন জিনিস নিয়ে সে এখানে কাজ করবে। বিভিন্ন জিনিস নিয়ে, অর্থাৎ এখান থেকে সে বলে দিতে পারে, যেমন ধরেন এই যে আমরা যে নেটওয়ার্কটা, এখানে সে বলে দিতে পারে, ধরেন এই যে এখানে একটা দারোয়ান আছে, কেমন? ওই দারোয়ান, আমি চাচ্ছি কি, ওয়েব সার্ভার মানে কি, 80 নাম্বার পোর্ট, 80 নাম্বার পোর্ট। ওয়েবের জন্য কত নাম্বার পোর্ট? 80 অথবা 443। তো সে কি করবে? 443 অথবা 80 নাম্বার পোর্ট অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, ওকে যদি বলে দেন যে এই PC1 443 রিকোয়েস্ট তুমি গ্রান্ট করবা, 80 পোর্টের ওই 80 পোর্ট নাম্বার দিয়ে যদি কোনো রিকোয়েস্ট আসে তুমি গ্রান্ট করবা না। তো সে দেখবে যে সে রিকোয়েস্টটা পাঠাইছে এইচটিটিপি এর রিকোয়েস্ট পাঠাইছে নাকি এইচটিটিপিএস এর রিকোয়েস্ট পাঠাইছে। কারণ আমরা জানি এইচটিটিপি হচ্ছে 80, এইচটিটিপিএস হচ্ছে 443। তো সে যখন একটা রিকোয়েস্ট করবে, সে দেখবে যে এটা কোন ট্রাফিকের রিকোয়েস্ট এবং তার পোর্ট নাম্বার কত। যদি বলা থাকে যে এখানে 443 টা শুধু অ্যালাউ, সে শুধুমাত্র এইচটিটিপিএস করে যদি কোনো ব্রাউজ করে থাকে তাহলে অ্যালাউ করবে, আদারওয়াইজ অ্যালাউ করবে না। আবার মনে করেন আমরা টেলনেট করছি বা এসএসএস করছি, যদি আমরা এখানে বলে দেই যে পিসি ওয়ান অ্যালাউ অনলি ফর 20 নাম্বার পোর্ট, 20 নাম্বার পোর্টের মানে পোর্ট নাম্বার মানে কার, কোন প্রোটোকলের? জানেন 20 নাম্বার প্রোটোকল কার, পোর্ট নাম্বারটা কার 20? এগুলো কি জানা আছে? এফটিপি 20, 21 হলো এফটিপি, 22 হচ্ছে এসএসএইচ, 23 হচ্ছে টেলনেট। তো ওকে যদি আমি বলে দেই যে এক্সটেন্ড এসএল যখন আমি করব, তখন তো আমি বলে দেবো কি, যে এইখান থেকে আসবে, এই শুধু এই 20, 22 আর 23 অ্যাক্সেস করতে পারবে। ডেস্টিনেশন আমি বলে দিলাম। যদি মনে করেন যে আপনার ডেস্টিনেশন লাগবে, হ্যাঁ, এবং পোর্ট নাম্বার বা প্রোটোকল এগুলো নিয়ে আপনি কাজ করবেন, তখন আপনি ইউজ করবেন এক্সটেন্ডেড এসিএল। আর যদি মনে করেন না শুধুমাত্র আমি সোর্স নিয়ে কাজ করব, সোর্স নিয়ে কাজ করব, তাহলে আপনি ইউজ করবেন স্ট্যান্ডার্ড এসিএল। ক্লিয়ার? হ্যাঁ, দুটো এফটিপি, একটা কানেকশন একটা ডাটার জন্য। কোনো কোশ্চেন আছে এই দুটোর মধ্যে বুঝতে? ইন এ নাটশেল যদি বলি তাহলে কি বললাম, স্ট্যান্ডার্ড এসএল শুধু সোর্স অ্যাড্রেস নিয়ে কাজ করে, এক্সটেন্ড এসএল সোর্স অ্যাড্রেস
ডেস্টিনেশন অ্যাড্রেস, পোর্ট না সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স প্রোটোকল, ডেস্টিনেশন প্রোটোকল সবকিছু নিয়ে কাজ করবে। কেমন? আচ্ছা, এখন আমি একটা রুল তৈরি করলাম, ওই রাউটার কি করে বোঝে যে এটা স্ট্যান্ডার্ড এসিএল না এক্সটেন্ডেড এসিএল? আমি মনে করেন ওকে বলে একটা রুল তৈরি করলাম যে পিসি 1 এই আইপি থেকে এই আইপিতে, এই আইপি থেকে এই আইপিতে, ফাইল সার্ভার এই আইপিতে যেতে পারবে না। এখান থেকে এইখানে সোর্সও বলে দিলাম, ডেস্টিনেশন বলে দিলাম, এই আইপি থেকে এই আইপিতে যেতে পারবে না। রাউটার কি করে বুঝবে যে এটা কি আসলে কি স্ট্যান্ডার্ড এসিএল না এক্সটেন্ডেড এসিএল? কেমন? সো এই জন্য আমরা কিছু আইডি ইউজ করি, ভ্যালু। আমাদের স্ট্যান্ডার্ড এসিএল এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে শুরু করে আপনার 99 পর্যন্ত, আর এক্সটার্নাল এসিএল এর ভ্যালু হচ্ছে 100 থেকে শুরু করে 199 পর্যন্ত। আপনি যখন একটা এসিএল ক্রিয়েট করবেন তখন এই ভ্যালুটা আপনাকে দিতে হবে। এই ভ্যালু দেখলে সে বুঝবে যে আমি শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করব, আমার ডেস্টিনেশন কোথায় কি যাবে না যাবে সেগুলো নিয়ে আমার দেখার দরকার নাই। আর যখন আপনি এটা দিবেন সে বুঝে নেবে এখান থেকে যে রিকোয়েস্টটা আসছে এই রিকোয়েস্ট এগেইনস্ট আমাকে দেখতে হবে, ওর যে রিকোয়েস্টটা আসছে ওর ডেস্টিনেশন ও কোথায় যেতে চায় ওইটা নিয়েও আমাকে কাজ করতে হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা আমরা আছে বললাম নেমড এসিএল। কেমন? নেমড এসিএলটা হচ্ছে আমাদের যে আমরা এই এসিএল যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা একটা এসিএল এর নাম দিতে পারি। হ্যাঁ, এই যে আমরা একটা এসিএল এর নাম যদি দেই তাহলে সেটাই হয়ে যাবে আমাদের নেমড এসিএল, আর কিছু না। তো এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস যখন প্র্যাকটিক্যালটা দেখবো তখন আরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এইটুকের মধ্যে কারো কোনো প্রবলেম নাই আছে? যেমন ধরেন এই যে একটা এসিএল তৈরি করছে, এখানে দেখেন এই নরমাল একটা এসিএল অ্যাক্সেস লিস্ট 1 পারমিট, এই নেটওয়ার্কটা পারমিট হলো, কারণ এটা 1 মানে স্ট্যান্ডার্ড না এক্সটেন্ডেড? স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড কি নিয়ে কাজ করে? সোর্স না, দেখেন এখানে শুধু সোর্স দিছে, এখানে কোনো ডেস্টিনেশন নাই, কিন্তু এটা একটা এসিএল। কেমন? দেন তারপর দেখেন এই এসএলটা ইমপ্লিমেন্ট করছে, এই যে অ্যাপ্লাই করছে কোথায়? ইন্টারফেসের উপরে। এই 1 নাম্বার এসএলটা ইমপ্লিমেন্ট করছে। এই এক হচ্ছে এই এক দেওয়া মানে হচ্ছে এই এককে কল করা, মানে এই ফুল এটাকে এই ইন্টারফেসের উপরে অ্যাপ্লাই করব। আরেকটা যদি আমরা দেখি, দেখেন এই যে এখানে 101, এটা স্ট্যান্ডার্ড না এক্সটেন্ডেড? এক্সটেন্ডেড। তাহলে এখানে আমার সোর্স থাকবে, আমার ডেস্টিনেশনও আছে, এবং দেখেন এই যে পোর্ট নাম্বারও আছে। পরবর্তীতে এটা ক্রিয়েট করছে, তারপর এখানে ইমপ্লিমেন্ট করছে। কেমন? আচ্ছা, এইবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কিন্তু কনফিগার দেখাচ্ছি না, আমি জাস্ট বেসিক কথাবার্তা একটু ক্লিয়ার করতেছি। এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, দেখেন এই যে ধরেন এই যে এই জিনিসটা, এই যে নেটওয়ার্কে আপনারা দেখতে পাচ্ছেন, এরা এখানে কি করতে যাচ্ছে? এরা এখানে যেটা করতে যাচ্ছে, ইন দিস এক্সাম্পল উইল ক্রিয়েট অ্যান এসিএল। আচ্ছা, একটা এসিএল আমরা ক্রিয়েট করব যেটা ডিনাই করবে এফটিপি ট্রাফিক। এফটিপি ট্রাফিককে ডিনাই করবে ফ্রম নেটওয়ার্ক 10.0/8 নেটওয়ার্ক, মানে এই যে এদের এই নেটওয়ার্কে যারা আছে তাদের থেকে এফটিপি করে এই কোন পিসি এফটিপি করে, এটা ধরেন এফটিপি সার্ভার, এই এফটিপি করে এখানে লগইন করতে পারবে না। কিন্তু অন্য নেটওয়ার্কও দেখেন এখানে আছে, কারণ এখানে একটু ভুল আছে, 10.0 আরেকটা জিরো হবে। যাই হোক, এখানে একটা নেটওয়ার্ক, এখানে আরেকটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের জন্য অ্যাপ্লাই করছে, এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে যেতে পারবে না, কিন্তু এরা পারবে। আমার কথা কি বোঝা গেছে? সো দেখেন একটা এসিএল তৈরি করছে অ্যাক্সেস 101 টিসিপি 10.0.0, এটা কোথায় যেতে পারবে না? এই দেখেন ডিনাই করছে। কেমন? ডিনাই, পারবে না। কে পারবে না? এই নেটওয়ার্ক থেকে তার সাবনেট মাস্ক। কোথায় যেতে পারবে না? এটা। এবং এখানে যেতে পারবে না, এখানে তো আপনার এফটিপিও থাকতে পারে, এখানে আপনার ওয়েব সার্ভারও থাকতে পারে। আমার কথা কি বোঝেন? এখানে আপনার ওয়েব সার্ভারও থাকতে পারে, এফটিপি সার্ভারও থাকতে পারে একটা সার্ভারের ভিতরে। তো এখন সে বলতেছে যে এরা শুধুমাত্র এফটিপি ট্রাফিক ডিনাই করবে, ওয়েব সার্ভার যেতে চায় যাক, পিং করতে চায় করুক, টেলনেট যদি করতে পারে করুক, এসএসএস করতে পারে করুক, সবই করুক, কিন্তু শুধুমাত্র কি করবে না? এফটিপি করে
কাজ করতে পারবে না। তো দ্যাটস হোয়াই ডিনাই করলো কোন নেটওয়ার্ক, টেল নেটওয়ার্ক, কাকে, কোন সার্ভারকে, এই সার্ভারকে। এই সার্ভার কি করতে পারবে না? ইকুয়াল 21। ইকুয়াল 21 মানে হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার আমরা কিসের জন্য বলছিলাম? এফটিপির জন্য। তো আরেকটা বলছিলাম 20। তো একই দেখেন কনফিগার একই করছে। তো এই দুটো করলে তো আমাদের হয়ে যেত, তাই না? দেন আমরা ইমপ্লিমেন্ট করলাম, করার পরে সে এখন এখান থেকে যদি আমি ধরেন টেলনেট করে লগ ইন করি, আমি এই মেশিনটা এখানে টেলনেট করতে যাচ্ছে, তাহলে সে এখন চেক করবে যে সোর্স দেখলো, ডেস্টিনেশন দেখলো, কি পোর্ট নাম্বার, টেলনেট মানে 23, ওকে ঢোকো, কোনো সমস্যা নেই, কারণ এটা তো আমার নিষেধ করা নেই। কিন্তু ও যখন এফটিপি করে লগ ইন করতে যাবে তখন দেখবো সোর্স এটা, ডেস্টিনেশন এটা, ট্রাফিক কি এফটিপি 2021, ওকে ফাইন, ব্লক, ডিনাই। আমার কথা কি ক্লিয়ার? কিন্তু কিন্তু আপনি ধরেন এই যে এই দুটুকু করছেন, এইটুকু করছেন, এটা করেন নাই, এই কমান্ডটা দেন নাই, আপনার এই কমান্ড মনে করেন মাথায় আনার দরকার নাই, ধরেন এই কমান্ড নাই এখন, আপনি এই দুটো করছেন, দেন আপনি এখানে কনফিগার করছেন, অ্যাপ্লাই করছেন। এতে করে হবে কি জানেন? এতে করে হবে হচ্ছে এরা তো ডিনাই হবে, সাথে সাথে এই অন্য যত নেটওয়ার্ক আছে, সমস্ত নেটওয়ার্ক, সমস্ত প্রোটোকল ডিনাই, কেউ পাবে না অ্যাক্সেস। আমার কথা কি বুঝতে পারছেন? কেন পাবে না? ওয়াই? কারণ হচ্ছে এসিএল এর যেমন একটা নিয়ম হচ্ছে কি, স্টেপ বাই স্টেপ সে ফলো করে রুল, স্টেপ বাই স্টেপ সে চেক করে আসে। আর একটা রুল আছে এসিএল এর, সেটা হচ্ছে আপনি যত এসিএল তৈরি করেন, এখানে দুইটা এসিএল আছে, আপনি 3টা 4টা 5টা 10টা 20টা 30টা 50টা যা এসিএল তৈরি করেন সমস্যা নেই, কিন্তু তার নিচে 20টা এসিএল এর নিচে বাই ডিফল্ট একটা এসিএল ক্রিয়েট হয়ে যায়, ডিফল্ট একটা এসিএল ক্রিয়েট হয়ে যাবে। সেই এসএলটা কি হবে? ধরেন আপনি এখানে তৈরি করছেন, এখানে একটা এসএল তৈরি হয়ে যাবে, অ্যাক্সেস লিস্ট 101 ডিনাই এনি। আমার কথা কি ক্লিয়ার? তার মানে সে ডিনাই এনি মানে কি, সবার যে কোনো সোর্সের জন্য, যে কোনো ডেস্টিনেশনে যাওয়া, যে কোনো প্রোটোকলের জন্য সব ডিনাই। তাহলে এখন এরা মনে করেন কেউ যদি লগ ইন করতে চায় এই সার্ভারে, প্রথমে সে এটা চেক করলো, না এটার সাথে তো মিল নাই তার সোর্স, তো পরেরটা চেক করবে, না এটার সাথে তো মিল নাই, তারপর 3 নম্বরে দেখছে ডিনাই এনি, তো ওকে বলবে না তুমি ঢুকতে পারবা না। ক্লিয়ার? সো এই যে আমাদের এসিএল যখন আমরা কনফিগার করি, বাই ডিফল্ট আমার একটা এসিএল ক্রিয়েট হয়ে যায়, যেটা কি করে, সিকিউরিটি পারপাজে সবাইকে ডিনাই করে রাখে, সবকিছুকে কি করে, ডিনাই করে। দ্যাটস ওয়াই দেখেন আমাদের এইখানে আরেকটা এসিএল আপনাকে ক্রিয়েট করতে হবে, সেটা কি, যে না এটা তো ডিনাই হয়েছে, ওকে ফাইন, এখন কি করবা, তুমি পারমিট করবা বাকি সবাইকে সব জায়গার জন্য। এটা যদি না দেন তাহলে কিন্তু কি হবে, সব ডিনাই হবে। এখন এটা দিলে সুবিধা কি, এটা দিলে হবে কেন, কারণ ও যখন এই নেটওয়ার্ক থেকে যখন যাবে, ধরেন এটা 20 নেটওয়ার্ক থেকে যখন যাবে, তখন সে প্রথমে এএসএল এর সাথে মিলাবে সোর্স এটা, তো এটা হবে না, আর ডেস্টিনেশন দেখার দরকারও নাই। তারপর 2 নম্বরে যায়, এটা না এটার সাথে ম্যাচ না, আবার 3 নম্বরে কি আছে, পারমিট আছে, কি আছে, পারমিট আইপি এনি যে কোনো সোর্স থেকে দেখুন, তাহলে তো আমার যে কোনো সোর্স মানে এই দুটো নাই, অন্য যত নেটওয়ার্ক থাক সব পারমিট, যে কোনো জায়গায় যায়, তো ওকে কিন্তু লগ ইন করতে দিবে। আশা করি বুঝতে পারছেন। সো দ্যাটস ওয়াই আপনাকে এই কমান্ডটা অবশ্যই দিতে হবে যদি অন্যদেরকে আপনি পারমিট করতে চান। এই কমান্ড যদি না দেন, শুধুমাত্র এই দুটা কমান্ড এক্সিকিউট হবে, যে ওরা শুধুমাত্র কি হবে, এখানে করতে পারবে না, শুধু এখানে করতে পারবে না বিষয়টা সেটাও না, ওরা যদি পরবর্তীতে এইখান থেকে ওরা যদি টেলনেট করে লগ ইন করতে চায় তাও পারবে না। কেন পারবে না? বিকজ অফ এই দুটোর সাথে ম্যাচ নাই, কারণ এই দুটোর সাথে এফটিপি রুল, এই দুটো সে দেখলো যে না তার যে ট্রাফিক, এটা তো টেলনেটের ট্রাফিক, দেখি আমি আমার এই এসিএল লিস্টে কিছু আছে কিনা, সে এটা চেক করছে, এটা চেক করছে। 3 নাম্বার দেখো ডিনাই এনি, সব ডিনাই, অর্থাৎ সব ডিনাই, কেউ এখানে আর এসে আসতে পাবে না। এখানে তো আমি যে দুটো করছি সে তো ডিনাই করছি, আর বাকি যা আছে সবই কি, ডিনাই। সো এটা একটু মাথায় রাখবেন যে শেষে যেটা আছে এসিএলটা আছে, এই এসিএলটা কিন্তু ডিনাই এসিএল থাকে। সো আমি এমন কোন এসিএল তৈরি করতেছি কিনা যে এসিএল গুলো আমার ডিনাই যদি হয় তো সমস্যা হবে কিনা। সো এটা কিন্তু মাথায় রেখে আপনাকে এসিএল তৈরি করতে হবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলেন।
ঠিক আছে, থ্যাংক ইউ।